স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। 2026 সালের 30 জুনের কাছাকাছি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। নির্বাচনের সময় বাড়বে কিনা সে বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশন সবার সঙ্গে আলোচনা করে ঠিক করবে বলেও জানান তিনি। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন। আর এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে আগারগাঁয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান সিএসি AKM নাসির উদ্দিন। জানান, আগামী নির্বাচনে ভোট হবে ব্যালটে, ইভিএমে নয়। কমিশন যখন দায়িত্ব নিল ওই দিন থেকে আমরা কিন্তু কাজ শুরু করেছি, নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন। যখনই উনি চান এবছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় আগামী নির্বাচন কঠিন হবে বলে আবারও দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর আস্থা রেখেছে জনগণ, তাই যে কোনো মূল্যেই জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে। একই সঙ্গে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। বলেন, স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী বিএনপি। ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এর আগে কর্মশালা ঘিরে সকাল থেকে গাজীপুরের এক কনভেনশন সেন্টারে কর্মশালায় জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না আমিডামির নির্বাচনে, কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে। এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দিবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে। এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে, সেটা তাদের ব্যাপার, কিন্তু বিশ্ববাসী জানে এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। সকালে সিলেট মেরিন একাডেমির 3য় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত মত, প্রকৃত ইতিহাস সবারই জানা। এর আগে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা। সকালে নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিলেট একাডেমির কোর্স সম্পন্ন করা 41 জন সমুদ্র যোদ্ধা। এবছর সিলেট একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পান মাহমুদ মৃদুল আলম সায়েম। আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে তো কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখবো একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন, সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে। বিডিআর হত্যা তদন্তে 5 কার্য দিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিডিআর বিদ্রোহে ন্যায় বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার, সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই
একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষ ভারত এবং তাদের জনগণের বিরোধী নয়, বরং উগ্রবাদী মোদি বিরোধী বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিকেলে নীলফামারীর সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মহান বিজয় দিবস এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন সার্জিস। আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে এনে ওই ফাঁসির মঞ্চে দাঁড় করাবে। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদিকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। মাত্র একদিন পর চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাণিজ্যিকভাবে শুরু হচ্ছে যান চলাচল। এরপর থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য দিতে হবে টোল। তবে অধিকাংশ র্যাম্পের কাজ এখনও শেষ না হওয়ায় ব্যবহার করা যাবে না এক্সপ্রেসওয়েতে ওঠা নামার সব পথ। পুরোদমে চালু হলে যানজট কমবে বলে প্রত্যাশা নগরবাসীর। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রায় ৪,৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত আগস্ট মাস থেকে যান চলাচল শুরু হয়। এতদিন অনানুষ্ঠানিকভাবে যান চলাচল করলেও টোল দিতে হয়নি যাত্রীদের। এবার ১৯শে ডিসেম্বর থেকে টোল আদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত করল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রথম দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না হওয়া পর্যন্ত সিডিএ নিজেই টোল আদায় করবে। প্রাথমিকভাবে মোট ৪টি পয়েন্টে টোল বক্সের মাধ্যমে শুরু হবে এ টোল আদায়। লালখানবাজার থেকে ১৬ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ের যাত্রা শুরু হলেও আখতারুজ্জামান ফ্লাইওভারের সাথে এটিকে সংযুক্ত করা হয়েছে। আপাতত ফ্লাইওভারের মুরাদপুর ও ২ নম্বর গেটের র্যাম্প থেকে এক্সপ্রেসওয়েতে উঠতে হবে যাত্রীদের। ফলে আগে যেখানে বিমানবন্দর যেতে ১.৫ থেকে ২ ঘন্টা লাগতো, এখন এক্সপ্রেসওয়ে দিয়ে সর্বোচ্চ ৩০ মিনিটেই পৌঁছাবেন যাত্রীরা। ফেব্রুয়ারিতে চালু হবে জিইসি মোড়ের র্যাম্পও। টাইগার বাসের উঠার র্যাম্পটা আমরা এখন আপাতত করছি না, যেহেতু পরিবেশের একটা বাধা ছিল, এখানে গাছ কাটার বিষয় ছিল। ওইটা আপনারা অপশন রেখেছি, বাট এটা এখন করবো না আপাতত। কিন্তু টাইগার এই জিইসির র্যাম্পটা করতে হবে, কারণ এটা হার্ট অফ দ্য সিটি। ১০,০০০ গাড়ি অ্যাভারেজে উঠানামা করছে। সো আমাদের এই টার্গেটটা হয়তো আরও বেশি হবে, যে যদি ৯টা র্যাম্প যদি চালু হয়ে যায় তো এটা ১৫ থেকে ১৮,০০০-এর মধ্যে চলে যাবে। ইতিমধ্যে পতেঙ্গা প্রান্তে টোল বক্সে ইলেকট্রিক সংযোগ দেওয়া হয়েছে। প্রবেশ পথে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সড়কবাতি বসানোর কাজও শেষ। ২০ মিনিটে আমরা এখানে চলে আসছি। আমরা যদি নিচে আসতাম তাহলে আমাদের মিনিমাম ঘন্টা ১.৫ ঘন্টা সময় লাগতো। এই যে সময়টা যে পাচ্ছে, এটা আমরা খুশি আর কি। মেশিনের কাম টাম, সিসি ক্যামেরা ট্যামেরা সব কারেক্ট হয়ে গেছে। বিভিন্ন পয়েন্টে কিছু কাজ বাদ ছিল, সেগুলো সব কিছু কমপ্লিট হয়েছে মোটামুটি আর কি। এখন সব মানে প্রস্তুতির ধারক আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়তে হলে সিএনজি অটোরিকশা ৩০ টাকা, প্রাইভেট কার ৮০ টাকা, জিপ ও মাইক্রো ১০০ টাকা, পিকআপ ১৫০ টাকা, মিনিবাস ও বাস ২০০ থেকে ২৮০ টাকা, ট্রাক ২০০ থেকে ৩০০ টাকা গুনতে হবে। তবে কন্টেইনারবাহী ট্রেইলার ও মোটরসাইকেলকে নিরাপত্তা বিবেচনায় চলাচলের অনুমতি দেয়া হয়নি। প্রাথমিকভাবে নগদ টাকায় টোল আদায় করা হলেও শিগগিরই ডিজিটালি এসব টোল বক্সে বিকাশ, নগদ ও ব্যাংক কার্ডের মাধ্যমে টোল দিতে পারবেন যাত্রীরা। তবে শুরু থেকেই র্যাম্প নির্মাণ, র্যাম্পে ফাটল দেখা দেয়া সহ নানা সমালোচনার মুখে পড়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিশেষ করে কয়েকটি ফাটল দেখা দেয়ায় কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। ২০১৯ সালে এই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হলেও এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। নগরীর আগ্রাবাদ, নিমতলা, বিশ্ব রোড, জিইসি সহ ৯টি পয়েন্টে র্যাম্প নির্মাণের কাজ চলমান। যদিও জুনে প্রকল্প বাস্তবায়নের বর্ধিত মেয়াদ শেষের কথা ছিল। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। এদিকে রাজশাহীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক এবং শ্রমিক সমিতি। এতে ৫ ঘন্টা বন্ধ থাকার পর দুপুর ১২টা থেকে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিক নেতারা জানান, সোমবার
তানোর উপজেলায় আওয়ামী লীগের কিছু কর্মীরা বাস শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এই ঘটনায় গতকাল বাস বন্ধ করে আবারও চালু করা হলে মঙ্গলবার সকালে আবার রেলগেটে সিএনজি চালকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক শ্রমিক সমিতি। পরে প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসা ব্যয়, চলাচলের নিরাপত্তা এবং হামলাকারীদের দ্রুতই গ্রেফতারের আশ্বাসে অবরোধ তুলে নেয় বাস মালিক সমিতির নেতারা। পরে দীর্ঘ কয়েক ঘন্টার ভোগান্তি পেরিয়ে দূরপাল্লাসহ সকল রুটের বাস চলাচল স্বাভাবিক হলে স্বস্তি ফেরে যাত্রীদের মাঝে। পৌষের শুরুতেই সারা দেশে বাড়ছে শীত। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সকালের সূর্য। এতে সাধারণ মানুষের বাড়ছে শীতজনিত দুর্ভোগ। সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.1 ডিগ্রি সেলসিয়াস। শীতের কবলে পড়েছে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গাও। একইভাবে রাজশাহী, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ সহ সারা দেশে বইছে ঠান্ডা হাওয়া। মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত বাড়ে শীতের দাপট। এতে বিপাকে পড়েন ছিন্নমূল এবং স্বল্প আয়ের মানুষেরা। হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এতে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। শেষ করছে এখন জনপদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।